টানা 9 দিনের সরকারি ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বাস, ট্রেন ও নৌপথে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রা খুশি যাত্রীরা। প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। আইন না মানা প্রবণতা আর বেপরোয়া গতি দায়ী উদাসীন পরিবহন মালিকরাও। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার না, যাত্রীর কোনো মানে পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবো তার বিপরীত। ইউনূস মোদি বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কে বরফ গলা শুরু হবে বলছেন বিশেষজ্ঞরা। সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। আগামী বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সংশয় প্রকাশ প্রেস সচিব শফিকুল আলমের। টানা কূটনৈতিক চাপ প্রয়োগের তাগিদ। তফসিল ঘোষণার পরই নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি বললেন মির্জা আব্বাস। সংস্কার কমিশনের সব প্রস্তাবে একমত নয় দলটি। সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না। এবং রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে প্রাণ গেছে 6 শিশু সহ 18 জনের। মার্কিন প্রশাসনের উপস্থিতিতে হওয়া চুক্তির লঙ্ঘনের দাবি জেলেনস্কি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। টানা 9 দিনের সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রোববার থেকে পুরো দমে অফিস শুরু হবে, তাই ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। দীর্ঘ ছুটি শেষে সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ যোগে আসা মানুষের চাপ বেড়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে শহরমুখী মানুষের ঢল নামে বাস টার্মিনাল আর রেল স্টেশনগুলোতে। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে। সময় যত গড়াচ্ছে বাড়ছে নগরমুখী যাত্রীর চাপ। টানা 9 দিনের সরকারি ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কর্মস্থলে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রাজধানীর সদরঘাটে সকাল থেকে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে পবিত্র ঈদ উল ফিতর শেষে ঘর থেকে বাড়ি থেকে যেসব কর্মব্যস্ত ঢাকাতে তাদের সেই চিরাচরিত ঢাকায় মানুষের যে ফেরার ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এখন যদি আমি একটু চিত্র দেখাতে চাই যে কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি লঞ্চ এসেছে এবং লঞ্চগুলো একে একে সকাল থেকে ভিড়ায় রাতের লঞ্চগুলো কিন্তু ইতোমধ্যেই এসে পড়েছে। যে যাত্রীদের ভিড় ছিল এতক্ষণ, এখন সেটি অনেকটাই কমে গিয়েছে, লঞ্চগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আরো কয়েকটি লঞ্চ আসবে। সকালে যেগুলো চাঁদপুর অথবা ভোলা থেকে ছেড়েছে সেই লঞ্চগুলো কিছুক্ষণ পরে এসে পৌঁছাবে। এছাড়া আমি আরেকটি কথা বলে রাখতে চাই যে সড়ক, রেল ও নদীপথে 3 পথেই কিন্তু মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করার মতো ছিল। কিছুক্ষণ আমরা সকাল থেকে কয়েকটি জায়গা দেখেছি, সায়দাবাদ এবং কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন আমরা আছি রাজধানীর সদরঘাটে। তো যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি রেলপথে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় ঈদে যে ভিড় সেটি যথেষ্ট ভিড় ছিল। ট্রেন এবং বাসের ছাদে উঠে মানুষের যাত্রা, ঈদ যাত্রা, সেটি কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা গেছে অন্য গত কয়েকবারের তুলনায়। টিকিট নিয়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক অভিযোগ ছিল যে ট্রেনের টিকিট তারা অনলাইনে ঠিকমতো পাননি অথবা অনেকেই অনলাইনে ভোগান্তির শিকার হয়েছেন সার্ভার জটিলতার কারণে। বাসের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় একটি সাধারণ অভিযোগ আমরা পেয়েছি যে টিকিট অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার বেশ কয়েকটি অভিযান চালানোর পরও, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জরিমানা করার পরও কিন্তু এটি অনেকাংশেই তারা ব্যর্থ হয়েছেন বলা যায়। কিছু কিছু যাত্রীদের কাছ থেকে আমরা সেটি জানতে পেরেছিলাম যে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে অতিরিক্ত 100 থেকে 200 টাকা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এছাড়া দূরপাল্লার যেসব এই লঞ্চগুলো রয়েছে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে এসেছে, চাঁদপুর, ইলিশা,
এরপর ভোলা, খুলনা বিভিন্ন রুটের যেসব লঞ্চগুলো রয়েছে সেটি কিন্তু আসছেন। এবং আমরা যাত্রীদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছিলাম অন্যান্য সময়, যে একটি সাধারণ জিনিস আমরা লক্ষ্য করি যে কুলিরা অথবা যারা আছে খেটে খাওয়া মানুষ, তারা স্বেচ্ছায় কাজ করার নাম বলে কিন্তু অতিরিক্ত টাকা আদায় করে নেয়। সেটি কিন্তু অনেকাংশে এবার আমরা কম লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে। এই ছিল আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ। চৈতি। ফাহিম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। এবং ঘরে ফেরা, কর্মস্থলে ফেরা মানুষের আরো খবর জানাতে আমাদের সাথে মুন্সিগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শুভকুমার ঘোষ। প্রথমে যাচ্ছে মুন্সিগঞ্জে। সুমিত, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন মহাসড়কের কথা যদি আমি বলি, ঢাকা মহাসড়ক কিন্তু এবার এই ঈদে ঘরমুখ মানুষ যেইভাবে আসলে নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু তারা দীর্ঘদিন প্রায় 10 দিন কিন্তু তারা ছুটিতে তাদের বাড়িতে আত্মীয় স্বজন এবং সকলের সঙ্গে ঈদের ভাগাভাগি করে আসলে আনন্দ উপভোগ করেছেন। তো ঠিক সেইভাবে কিন্তু আজকে শনিবার, আগামীকাল রোববার থেকে কিন্তু প্রতিটি অফিস আদালত এবং সকল প্রতিষ্ঠান কিন্তু খোলা এবং সেই সুবাদে কিন্তু যাত্রীরা কিন্তু নির্বিঘ্নেই এই ঢাকামুখী তারা চলাচল করতে পারছে বলে আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে যাত্রীরা একটি অভিযোগ করেছেন, তারা যেটি জানিয়েছেন যে খুলনা থেকে 100 টাকা বেশি করে কিন্তু তাদের কাছ থেকে ভাড়া আদায় করছেন বলে আমাদের যাত্রীরা অভিযোগ করেছেন। এবং চালকদের সাথে কথা বলেছি, আমাদের চালকরা যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে ঢাকা থেকে কিন্তু তারা একেবারেই বাস খালি করে আসলে তাদের ওই পাশে যেতে হচ্ছে। সেই কারণে কিন্তু অজুহাতে কিন্তু তারা এই ভাড়া বেশি নিচ্ছে বলে আমাদের এখানে তারা জানিয়েছেন। তো এই ছিল সব মিলিয়ে কিন্তু ঢাকা মহাসড়কের 55 কিলোমিটার এলাকায় কিন্তু নির্বিঘ্নে কিন্তু যাত্রীরা তাদের ঢাকার রাজধানীতে যাচ্ছে বলে আমরা জানিয়েছি। তো আমরা এখন সিরাজগঞ্জে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী আছে শুভ। আপনি সড়কের সবশেষ বিষয়টি কি জানাবেন শুভ? সুমিত, যেমনটা আপনি বলছিলেন যে ঈদ উদযাপন শেষ করে এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, এবং এই সিরাজগঞ্জ মহাসড়কে কিন্তু সেই কর্মস্থলে ফেরা মানুষের একটা ব্যাপক চাপ রয়েছে। আমরা আছি যমুনা সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকায়। আপনি এখানে দেখতে পাবেন যে এইখানে যে পরিবহনের চাপ রয়েছে, একইভাবে এইখানে যে কর্মস্থলে ফেরা মানুষের কিন্তু প্রচুর চাপ রয়েছে। তবে এই বছরে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে কোনো যানজট বা ধীর গতির ভোগান্তি নেই। তবে সব যাত্রীদের কিন্তু একটাই অভিযোগ রয়েছে, সেটা হলো বাড়তি ভাড়া আদায়। তারা কিন্তু বলছেন যে গন্তব্যে ফিরতে হয়তো 200 টাকা ভাড়া হওয়ার কথা, সেটা কিন্তু 400 বা 500 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম পরিবহন শ্রমিকদের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে তাদের যুক্তিটা, ঢাকা থেকে তারা যখন ফিরছেন বাসটা অনেকটা খালি নিয়ে ফিরতে হচ্ছে, যার ফলে তারা এখন যে যাত্রীগুলো নিয়ে যাচ্ছেন সেই যাত্রীগুলোর ক্ষেত্রে তাদের একটু বাড়তি ভাড়া নিতে হচ্ছে। এবং একই বিষয় নিয়ে যখন আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু ইতোমধ্যে এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। তারা গতকালকেও সিরাজগঞ্জ শহরের যে 4টি বাস আছে সেই 4টি বাসের কাউন্টারে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 39,000 টাকা জরিমানা আদায় করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যাত্রী যে এবং মহাসড়কে যে যানবাহনের সংখ্যা বাড়ছে, এটার একটা হলো যে আপনার যে টোল প্লাজা আছে যমুনা সেতু, সেই টোল প্লাজায় কিন্তু গতকাল রাত 12টা পর্যন্ত এই 24 ঘন্টায় কিন্তু প্রায় 2.25 কোটি টাকার টোল আদায় হয়েছে। এবং এই টোল প্লাজাতে কিন্তু যে 9টি বুথ আছে ঢাকাগামী, সেই 9টা বুথের মধ্যে কিন্তু 7টি বুথ আছে শুধু গণপরিবহনের জন্য, এবং 2টি বুথ খোলা রাখা হয়েছে মোটরসাইকেল পারাপারের জন্য, যেন এই উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর দক্ষিণাঞ্চলের যে পরিবহনগুলো যাচ্ছে ঢাকার দিকে, সেই পরিবহনগুলো যেন কোনো বাধার সম্মুখীন না হয়, এবং টোল প্লাজায় যে টোল আদায়ের সময় যেন কোনো যানজট বা ধীরগতির পরিস্থিতি তৈরি না হয়, এই কারণে কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এই ছিল আসলে থেকে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। চৈতি।
শুভ, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানী মিরপুরে কালচি ফ্লাইওভারে প্রাইভেট কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কালচি ফ্লাইওভারে দ্রুতগামী একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারে আছড়ে পড়ে। এতে 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালচির কিংস্টন হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। সড়ক মহাসড়কের উন্নতি করেও থামছে না দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। পরিসংখ্যান বলছে মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ দ্রুতগতির বেপরোয়া যান। বেশিরভাগ দুর্ঘটনার পেছনে চালকদের আইন না মানার প্রবণতা আর অবৈধ যানবাহনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এদিকে পুলিশের দাবি, বাসের গতি নিয়ন্ত্রণে প্রতিনিয়ত স্পিড গানের মামলা হলেও মালিকদের সদিচ্ছার কারণে মহাসড়কে কমানো যাচ্ছে না দুর্ঘটনা। ইসাদ সোহেলের ক্যামেরায় আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যে কোনো পরিবারের কাছে এক দুঃস্বপ্নের নাম সড়ক দুর্ঘটনা। যা মুহূর্তেই কেড়ে নেয় একটি পরিবারের লালিত স্বপ্ন। বেপরোয়া গতির নেশায় মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রাস্তা প্রশস্ত করার পাশাপাশি মহাসড়কগুলোতে উন্নতির ছোঁয়া লাগলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাসের গতি। যাত্রীরা বলছেন, সড়কে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহল থাকলেও তা মানেন না যান চালকরা। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যে ওভারটেকিং টেন্ডেন্সিটা সেটা অনেক দ্রুতই বেড়ে যাচ্ছে। তো তাদের মধ্যে যে ড্রাইভারদের মধ্যে একটা কম্পিটিশন যে আমি এর আগে যাব, আমি ওর আগে যাব। যাত্রীর কথা কোনো কথা শুনে না ড্রাইভার না, যাত্রীর কোনো পাত্তাই দেয় না, যাত্রীরা যা বলবে তার বিপরীত। 2024 সালের পরিসংখ্যান বলছে, সারা দেশে 3648টি দুর্ঘটনায় মারা গেছে 2240 জন, যার মধ্যে 676টি দুর্ঘটনার কারণ ছিল বাসের বেপরোয়া গতি। পুলিশের তথ্য বলছে, গত 6 মাসে স্পিড গানের মামলার সংখ্যা 5245টি। ফিটনেসবিহীন অবৈধ যানবাহন ও বেপরোয়া গতির কারণে প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। মৃত্যুর এই মিছিল ঠেকাতে সচেতনতার কথা বলা হলেও আইনের কতটুকু প্রয়োগ নিশ্চিত করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মালিকদের ট্রিপ কমপ্লিটের চাপে আইনের কোনো তোয়াক্কাই করেন না বাস চালকরা। যত দুর্ঘটনা ঘটে তার মেজর একটা শেয়ার দেখা যায় বাসের সাথে দুর্ঘটনা ঘটছে, কারণ বাসের চালকরা ট্রিপ দ্রুত কমপ্লিট করতে চায়। চালকদের কিন্তু নির্দিষ্ট কোনো বেতন নাই, আবার তারা কোনো সিস্টেমও ফলো করে না। আবার দেখা যায় অনেক মালিক শুধুমাত্র একটা বা দুইটা বাস চালায়, সে চায় প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। এই সিস্টেমগত কারণে দেখা যাচ্ছে আমাদের আনসেফলি তারা গাড়ি চালায় এবং দুর্ঘটনা ঘটায়। শুধু তাই না, বাসে যিনি চালাচ্ছে সেই চালকরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রুট চিনে না, যে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক তারা গাড়ি চালায়, ফলে এটাও একটা বড় কারণ। এদিকে হাইওয়ে পুলিশ বলছে, পর্যাপ্ত স্পিড গান বসিয়ে দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও মালিকদের সদিচ্ছা ছাড়া দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব নয়। আমরা প্রায় 406টি মামলা করেছি, তার ভিতরে 206টা হচ্ছে বাসের বিরুদ্ধে ওভার স্পিড করার জন্য। যে টিপটা হয়তো দিনাজপুর থেকে ঢাকা নিয়ে আসতেছে, ওই ড্রাইভারে আবার ঢাকা থেকে দিনাজপুর আবার গাড়িটা নিয়ে যাচ্ছে, সে হয়তো 2-3 ঘন্টা রেস্ট করতেছে যাত্রীর স্বার্থে, তার পরিবহনের সুনামের স্বার্থে, তারপরে তার গাড়িটা রক্ষার ক্ষেত্রে। এটা ড্রাইভারদেরকে আমি মনে করব যে মালিক কর্তৃপক্ষকে আরো একটু সজাগ হতে হবে। মহাসড়ককে ফিটনেসবিহীন যানবাহন ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সময় নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে প্রেস সচিব আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারবে কিনা তা নিশ্চিত নয়। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে গত কয়েকদিনে বাংলাদেশের নেতৃত্ব এবং শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের এক সাহসী ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন তিনি। মিয়ানমার জান্তা কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব টানা কূটনৈতিক চাপের উপর গুরুত্ব আরোপ করেন।
থাইল্যান্ডে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ায় বাংলাদেশ ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিবেশী দু দেশের সম্পর্ক সরকারের সাথে নয়, বরং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হওয়া উচিত বলেও মত তাদের। ভারত বাংলাদেশ সরকার প্রধানদের বৈঠক নিয়ে এমনটাই অভিমত তাদের। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের সরকারের। ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য রাখায় দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনকে ছাপিয়ে আলোচনায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। শুক্রবার সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর ও বৈঠক অংশ নিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রায় 8 ঘন্টা ধরে চলে এই বৈঠক। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলনে নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে দেখছেন সাবেক কূটনীতিকরা। তারা বলছেন এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নতুন করে জোরদার হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, এটা বাই ইটসেলফ এটা হচ্ছে একটা সাকসেস। কারণ আমরা ঠিক বুঝতে পারছিলাম না, ইন্ডিয়ার কাছ থেকে খুব রেসপন্ড পাচ্ছিলাম না। প্রফেসর ইউনূস তো অনেক আগের থেকে বলছে যে সে দেখা করতে চাইবেন। আমার মনে হয় এই মিটিংয়ের মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রক্রিয়াটা যে আরম্ভ হলো, যে কথাবার্তাগুলো আরম্ভ হলো, দ্যাট ইট সেলফ ইজ পজিটিভ। সেটাকেই আমি সেভাবে দেখছি। যেটা মনে হচ্ছিল, মানে দেখেন এটা কিন্তু আনস্কেজুল মিটিং। গত রাত পর্যন্ত আমরা জানতাম যে মিটিং হচ্ছে না, এজেন্ডায় ছিল না, কিন্তু হঠাৎ করে যে মিটিং হলো সেটাই তো একটা পজিটিভ জায়গা না? সরকারের সঙ্গে নয়, বরং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক রাষ্ট্রকেন্দ্রিক হওয়া উচিত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবে। এত বড় একটা অভ্যুত্থান হলো, দ্যাট ইটসেলফ ইজ টেস্টিমেন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট এগুলো বাংলাদেশের জনগণ স্বীকার করে নেয়নি, মেনে নেয়নি। এটা তো ভারতের জন্য একটা ওয়েক আপ কল হওয়া দরকার। এবং এটা কখনোই আপনি সরকার কেন্দ্রিক সম্পর্ক করতে পারেন না, আর সবসময় এটা রাষ্ট্রকেন্দ্রিক হতে হয়। এবং আমার মনে হয় ধরেন ভারতে কি সরকার পরিবর্তন হয় না? আমরা তো সবগুলোকে মেনে নিই। ভারতেরও সেই জিনিসটা বাংলাদেশের ব্যাপারে মেনে নেওয়া দরকার। আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে চিন্তা হচ্ছে যে বাংলাদেশ সরকার আসবে যাবে, কিন্তু রাষ্ট্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা কোন সরকার চলে গেছে এটা নিয়ে কান্নাকাটি না করে, আর আমাদের নেবারদের উচিত না এটা সত্যিকার কোনো গণতান্ত্রিক দেশে অন্য দেশের কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে মাথা ঘামাবে না। আমরা এটাই আশা করবো, এটা আমাদের প্রত্যাশা। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তির বাস্তবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। তফসিল ঘোষণার পরে নির্বাচনী কার্যক্রম শুরু করবে বিএনপি, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ টিভিকে জানান, নির্বাচন সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সাথে একমত নয় বিএনপি। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনায় নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষমতা খর্ব হবে। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। ৭১-এ স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এ গণ অভ্যুত্থানকে সাংবিধানিক প্রস্তাবনায় এক কাতারে রাখা সমীচীন মনে করে না বিএনপি। দায়িত্বে নেয়ার ৮ মাসেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ এই বিএনপি নেতা। মির্জা আব্বাস বলেন, সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। বহু ব্যাপারে যারা নির্বাচন এই সরকারি প্রস্তাবগুলো দিয়েছে, আমরা মনে করি সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না, এমন প্রস্তাব আছে। তো সেগুলোকে আমরা নাকচ করেছি, কিছু কিছু প্রস্তাব আছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরেই জাতি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। তফসিল ঘোষণা হলেই নির্বাচনী সকল কার্যক্রম শুরু করবে বিএনপি। আমাদের নির্বাচনের প্রস্তুতি গত ১৭ বছর যাবতীয় চলতেছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন নাকি রাস্তায় মিছিল করি, মিটিং করি, মার খাই, গুলি খাই, অ্যারেস্ট হই, এগুলো সবই আমাদের নির্বাচনের জন্য।
আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাস্তায় নেমেছি, অথবা রাস্তায় নেমে নির্বাচন প্রস্তুতি নিয়েছি। আমাদের যদি আগামীকাল নির্বাচন দেয়, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক প্রার্থী আছে, এগুলো বাছাই করার জন্য আমাদের বাছাই কমিটি থাকবে, পার্লামেন্টারি কমিটি হবে, সেখানে ইন্টারভিউ হবে। একটা মোটামুটি একটা দীর্ঘসূত্রিতা, দীর্ঘ প্রসেস। এটা যখন তফসিল ঘোষণা হবে তখনই শুরু হবে। আগামী ভোটে জোট নিয়ে কি ভাবছে বিএনপি, সেই প্রশ্নেও খোলামেলা উত্তর দেন মির্জা আব্বাস। রাজনীতি, নির্বাচন, নির্বাচনী জোট, এটা একটা প্রক্রিয়া, এটা একটা সংস্কার প্রক্রিয়ার মতোই, চিরায়ত প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। যখন প্রয়োজন হবে তখন এরকম জোট হলে হতেও পারে, যদি প্রয়োজন হয় তো হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে গণতান্ত্রিক ভারসাম্য ফেরত আসবে না বলেও জানান মির্জা আব্বাস। এই সময় নির্বাচনকে সামনে রেখে ঈদ পরবর্তী সময়ে মাঠে সক্রিয় হওয়ার কথাও জানান তিনি। স্বাভাবিক কার্যক্রম রাজনৈতিক দলের, আমরা সেটাই করব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরে জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে, তবে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এই নিয়ে আরও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের ষষ্ঠ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের চাপ রয়েছে। ঈদ বিনোদনের সেই খবর জানাতে এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? চৈতি ঈদের ষষ্ঠ দিন হলেও আপনি যদি বিনোদন কেন্দ্রগুলোতে দেখেন, সেটা কিন্তু মনে হচ্ছে না যে এখন পর্যন্ত ঈদ, আসলে ঈদের দিন বেশি দিন হয়নি। আপনি যদি দেখেন এখন চিড়িয়াখানায় যে দর্শনার্থীদের বেলার সাথে সাথে কিন্তু তারা অনেক ভিড় করছেন, এবং একটু আগে যখন আমরা ছিলাম তখনের থেকে এখনের দর্শনার্থীদের সংখ্যাও অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা আসলে তাদের বাবা মায়ের হাত ধরে এখানে বিভিন্ন প্রাণীদের সাথে পরিচিত হতে এসেছেন, এবং তারাও খুব উৎসুকভাবে তারা দেখছেন, এবং প্রাণীদেরকে দেখে তারা বিভিন্ন উৎফুল্ল হচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন একটু আগের যে আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ঈদ থেকে এখন পর্যন্ত প্রতিদিনই 2 থেকে 2.5 লাখের মতো মানুষ বিনোদন কেন্দ্র অর্থাৎ চিড়িয়াখানা এসেছেন, এবং তারা নিরাপত্তার কথাটিও আমাদেরকে জোরদার করে বলেছে। তারা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তারা একটু পরে মাইকে বলছেন যে তারা যাতে কোনোভাবেই প্রাণীদেরকে বিরক্ত না করে বা প্রাণীদের খাঁচার সামনে যাতে না যায়, এবং সেই সাথে সেই পদক্ষেপও তারা ভালোভাবে গ্রহণ করেছেন। এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিশুদের আসলে ভিড় বানর, জিরাফ, বাঘ, সিংহ, ভাল্লুকের খাঁচার সামনে, এবং তারা সেটি দেখেই বেশি উৎফুল্ল হচ্ছেন। এবং শিশুরা তো খুশি হচ্ছেন, সেই সাথে বাবা মায়েরাও এখানে এসে খুশি হচ্ছেন। তবে বাবা মায়েদের যেটি বলছেন যে ঢাকায় আসলে বিনোদন কেন্দ্রের খুবই অভাব, এই জন্য তারা ছুটির সময়ও তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রে যেতে পারেন না। এবং এখন আপনি যেটি দেখছেন যে চিড়িয়াখানায় এখন কিন্তু ভিড় বাড়া শুরু করেছে, এবং সেই সাথে একটু পর কিন্তু আরও ভিড় বাড়বে। এবং শুধু চিড়িয়াখানায় না, আমি বলবো যে বিভিন্ন বিনোদন কেন্দ্রেও কিন্তু এমনই ভিড় রয়েছে। এবং তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর চিড়িয়াখানা থেকে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। ঈদের ষষ্ঠ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের যে চাপ রয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে সরু চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ব্যবসায়ীরা বলছেন ধান সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় বেড়েছে সরু চালের দাম। 2 সপ্তাহে খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত।
কাটারি ভোগ ও জিরাশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা, আর মোটা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজিতে। চালের ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। বৃদ্ধ মানুষ চিকন চালের ভাতটা ভালোবাসে বা খায়, কিন্তু চিকন চালের দামটা যে ৫ টাকা কেজিকে বেড়ে গেল, আমাকে গরিবের পক্ষে কিনা তো অসম্ভব। কামাই হচ্ছে ৫০০, আপনার চাল কিনতেই শেষ। একজনের পরিবারত মনে করেন যে চাল লাগবে 5 কেজি, তাহলে মনে করেন যে ওটি তো মনে করেন 400 টাকা চলে যাচ্ছে। বাজারে টাকা গুনতি করে নিয়ে আসে, টাকা বাজেট ফেল হয়ে যায়, বাজার করতে খুব কষ্ট হয়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় বাড়তি দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। সিজনের শেষ সময় জিরা এবং কাটারি ধান এর একেবারে অমিল হয়েছে। এই কারণে হচ্ছে এই ধান, এই একটি ভ্যারাইটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে আমরা আশা করছি আগামী 1.5 মাস পর নতুন ধান আসলে আবার পূর্বের জায়গাতে এই জিরা এবং কাটারির মূল্য ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। ভোক্তাদের দাবি শিগগিরই বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।